ওকে। অর্ণ কথাটা শেষ করেই কোনো রকম পূর্বাভাস না দিয়ে হঠাৎই বিন্দুকে কাঁধে তুলে নিল। ঘটনাটা এতটাই আকস্মিক যে চমকে উঠে থমকে গেল বিন্দু। তার নাজুক শরীরটা এক নিমিষেই শূন্যে উঠে ঝুলে পড়েছে অর্ণর পাথরের মতো দৃঢ় কাঁধে। হতবুদ্ধি চোখে সে মুহূর্তটা বুঝে ওঠার চেষ্টা করে, অথচ তার নিস্তেজ হাত দুটো কেবলই বাতাসে দুলছে। আর অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে এক হাতে ওকে সামলে নিয়ে সম্মুখে এগিয়ে চলেছে। অর্ণর শৈল কাঁধের উপর ঝুলে থাকা বিন্দু ছটফট করছে নামার জন্য। অর্ণ নিজের রুমে এসে তবেই ছাড়ল মেয়েটিকে। ছাড়া পেয়েই বিন্দু ছিটকে দূরে সরে গিয়ে মৃদু গলায় চেঁচিয়ে উঠল, এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কথায় কথায় ডাকাতের মতো ছো মারেন কেন? মুখ দিয়ে কথা বলা যায় না? আমি কি কানে কালা, শুনতে পাই না? এক শ্বাসে বলল বিন্দু। তার খুব রাগ হচ্ছে অর্ণর উপরে। কথাবার্তার বালাই নেই, যখন তখন তুলে নিয়ে আসে। অর্ণ কপাল গোটালো বিন্দুর রাগী মুখশ্রীর পানে চেয়ে, তারপর শীতল গম্ভীর গলায় শুধাল, সোজা ভাষায় বললে আসিস? অর্ণর প্রশ্নে চুপসে গেল বিন্দু। এটা সত্যি বললে জীবনেও আসত না সে। পরক্ষণেই মনে হলো কেন আসবে। তার কথার দাম রয়েছে এই পাষাণ লোকটির কাছে। বিন্দু দৃষ্টি মেলায় না অর্ণর সঙ্গে, তবে কণ্ঠে বেশ জোর দিয়েই বলে, কেন আসব? আমি বললাম না এক ঘরে থাকার জন্য আমার সময় চাই। ইজন্ট দ্য টাইম আইম গিভিং ইনাফ? তীক্ষ্ণ গলার বলে ওঠে অর্ণ। বিন্দু অবাক হয়ে বলে, কোথায় সময় দিচ্ছেন আমাকে? অর্ণ কোনো জবাব দিল না। তৎক্ষণাৎ সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে প্রথমে গলার টাইটা টেনে ঢিলেঢালা করে নিল। তারপর হাতের কবজি থেকে ব্যান্ডের কালো ঘড়িটা খুলতে শুরু করল। বিন্দু তাকিয়ে রইল একদৃষ্টিতে মেয়েটির চোখে মুখে বিরক্ত রাগের পাশাপাশি একটু অস্বস্তি। অর্ণ ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপরে রেখে শার্টের বোতামে হাত দিল। অমনি হোঁচট খেল মেয়েটি। লোকটা কি এখন রুমে বসেই চেঞ্জ করবে? অর্ণ কেবলমাত্র উপরের দুটি বোতল খুলে ৩ নাম্বার বোতামে হাত দিল, ঠিক তখনই বিন্দু তড়িঘড়ি করে মৃদু চিৎকার দিয়ে উঠল, না, এখানে না, এখানে না, ওয়াশরুমে যান। অর্ণ কপাল কুঁচকে স্বচ্ছ কাচের আয়নার দিকে তাকাল, যেখানে প্রতিফলিত হচ্ছিল বিন্দুর ঘাবড়ানো অবয়ব। অর্ণর ঠোঁটে খেলে গেল এক রহস্যময় বাঁকা হাসি। নিশ্চিন্ত ভঙ্গিতে সে চোখ রেখে দিল বিন্দুর চোখে, আয়নাতেই। তারপর একে একে খুলতে শুরু করল শার্টের সমস্ত বোতাম। মুহূর্তেই উদ্ভাসিত হল তার সুঠাম, সুগঠিত দেহ। বিন্দু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার মুখটা একেবারে লাল টুকটুকে হয়ে উঠল লজ্জায়। অর্ণকে এর আগেও দুবার উদাম গায়ে দেখেছে ঠিকই, কিন্তু এবার যেন অর্ণর চোখের সেই গভীর নির্ভেজাল দৃষ্টি তাকে আরও বেশি অপ্রস্তুত করে তুলল। বুকের ভেতরটা ধকধক করতে লাগল। লজ্জা, অস্বস্তি আর একটা অদ্ভুত টান, সব মিলিয়ে যেন কিছু একটা আটকে গেল শ্বাসের পথেই। অর্ণ শেষ বোতামটা খুলতে খুলতেই এক পা ফেলে বিন্দুর দিকে এগিয়ে গেল। বিন্দু আন্ত মাথায় দাঁড়িয়ে থেকেও বুঝতে পারছে অর্ণ তার নিকটে চলে আসছে। বিন্দুর বুকের ভেতর কেমন অদ্ভুত অস্থিরতায় ঘিরে ধরল, ধুকপুক করে লাফাচ্ছে তার হৃৎপিণ্ডখানা। অর্ণ একদম বিন্দুর সামনে, ইঞ্চিটুকু ফারাক দুটো দেহের। অর্ণ ঠান্ডা স্বরে শুধাল, লুক অ্যাট মি, মিসেস নওফিল। মিসেস নওফিল। অর্ণর মুখের এই কথাটুকু ঝংকার দিয়ে উঠল বিন্দুর সর্বাঙ্গে। একটা অজানা ভালো লাগার অনুভূতি ছুঁয়ে গেল শিরদাঁড়ার হাড় ছুঁয়ে। মেয়েটি বিস্ময় চমকে মাথা তুলে তাকালো অর্ণর দিকে। সঙ্গে সঙ্গেই চক্ষুপটে উদিত হল ঘন কালো লোমশ উন্মুক্ত অর্ণর বুক। গলার ঠিক একটু নিচে কালো কুচকুচে সেই তিলটা যেন উকি মেরে তাকেই দেখছে। বিন্দু শুকনো ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে অস্বস্তি গ্রাস করে ফেলেছে তাকে। অর্ণকে এত কাছে দেখে বুকের ভেতর কেমন কেমন করছে। অর্ণর চোখ দুটো একদম শান্ত, তবুও বিন্দু ওই ধূসর নেত্রে দৃষ্টি মিলাতে পারে না দাঁড়ি। বিন্দু দৃষ্টি নামিয়ে আনল পায়ের পাতায় কাছে। নিজেই যেন নিজের শরীরের কম্পন অনুভব করতে পারছে। বিন্দু হাঁসফাঁস করতেই তার কর্ণচোবর হল অর্ণর হাসকিস্বর, সামান্য শার্টলেস দেখেই কাঁপছিস? যখন কমপ্লিটলি নেকডো দেখবি তখন কি করবি? অর্ণর মুখে আচমকা এমন লাগাম ছাড়া বেপরোয়া নির্লজ্জ কথা শুনে বিস্ফোরণ ঘটে বিন্দুর কর্ণযুগলে। থমকায় বিন্দু, লজ্জায় কুকড়ে গেল যেন, গাল বেয়ে হঠাৎ যেন আগুন ছড়িয়ে পড়ল লজ্জার। বিস্ময় বিন্দুর পলক পড়া থেমে গেল। চোখজোড়া বড় বড় করে ফেলল। না, সে বিশ্বাস করতে পারছে না এই কথাটা সে আদৌ সত্যিই শুনেছে। অর্ণর কণ্ঠস্বরটা যেন হঠাৎ করেই শান্ত লাগল। বিন্দুর ইচ্ছা করছে এক ছুটে পালিয়ে যেতে। সে ফাঁকা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছি, কি বলছেন এসব?
প্লিজ দূরে সরে দাঁড়ান। বিন্দুর কুঁচকে যাওয়া মুখের এক্সপ্রেশন দেখে ঠোঁট কামড়ে হাসল অর্ণ। সে শব্দহীন পায়ে আরও এক ধাপ এগিয়ে এলো বিন্দুর নিকটে। জনের দেহ একদম ছুঁই ছুঁই, সুতো পরিমাণ ফাঁক কেবল। বিন্দু কিঞ্চিত চমকে উঠে জমে গেল। হতভম্ব চোখে তাকালো নির্লিপ্ততা ভঙ্গিতে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির পানে। তাকে বলল দূরে যেতে, আর সে করল কি? অর্ণর শান্ত সমুদ্রের ন্যায় চোখে চোখ পড়তেই তড়িৎ প্রতিক্রিয়ায় চোখ নামিয়ে ফেলল বিন্দু। কিছু একটা বলার তাড়নায় ঠোঁট তিরতির করে কাঁপছিল, তবুও গলা ভেদ করে কথা বেরুচ্ছিল না। অর্ণ ডান হাতের বৃদ্ধ আঙ্গুলটা বিন্দুর কম্পিত ঠোঁটের উপর রাখল, বাকি 4টি আঙ্গুল মেয়েটির গালদয় গলিয়ে কানের লতি ছুঁয়ে স্পর্শ করল। সঙ্গে সঙ্গেই মেয়েটির সমস্ত শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠল, সে চোখ খিচে ফেলল তৎক্ষণাৎ। অর্ণ স্পষ্ট অনুভব করল মেয়েটির দেহের দৃশ্যমান কম্পন। সে ঠোঁট এলিয়ে হেসে বিন্দুর ওষ্ঠদয় বৃদ্ধ আঙ্গুল দ্বারা আলতো করে ছুঁয়ে দিতে দিতে স্লো ভয়েজে ভারিক্কি গলায় বলল, সামনে দাঁড়িয়ে এভাবে কাঁপাকাঁপি করে আবার আমাকে সময় দিতে বলছিস? বিন্দু বরফের ন্যায় জমে উঠেছে। অর্ণর আঙ্গুল তখনও বিন্দুর ঠোঁটের উপর বিচরণ করে চলেছে। বিন্দু জামা খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখশ্রীতে ফুটে উঠল এক ধরনের অভিমান, ভয়, আর এক পশলা লজ্জা। কাপা কাপা ঠোঁট নাড়িয়ে বিন্দু অস্পষ্ট স্বরে বলল, সরুন। অর্ণ সত্যি সত্যিই একদম বাধ্য স্বামীর মতো সরে দাঁড়ায়। বিন্দু এতে অবাক হলেও স্বস্তি ফিরে পেল যেন। অর্ণ পরনের শার্টটা সম্পূর্ণ খুলে হ্যাঙ্গারে রেখে টাওয়াল গলায় ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে গম্ভীর গলায় শুধাল, সময় চাই, ওকে, বাট আলাদা থাকা অ্যাবসোলিউটলি নট অ্যালাউড। বিন্দু একটা দীর্ঘ হতাশার নিঃশ্বাস নিল। নির্দয় পাষণ্ড লোকটা তাকে আলাদা থাকতে দিবে না ঢের বুঝতে পারছে সে। একই ঘর, একই বিছানা, সবকিছু একসঙ্গেই তো হচ্ছে। তাহলে তার নিজের মতো করে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ কোথায়? কেমন সময় দিল বিন্দুর মাথায় ঢুকছে না। হতাশ হল, রাগ হলেও চুপ করে রইল। যেখানে অন্যকে দেখলেই তার ভয় লাগে, কথা বলতে গেলে বেঁধে যায়, সেখানে কি করে কাটাবে একসঙ্গে? লোকটার তীক্ষ্ণ দৃষ্টি, রাশভারী গলার স্বর, সব কিছুই ওলটপালট করে দেয় মেয়েটিকে। বিন্দু এক পলক ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে অর্ণর বারান্দার দিকে পা বাড়াল। অর্ণর রুমের মতোই বেলকনিটাও বেশ বড়, তবে এখানে রুহির বেলকনির মতন ফুলে ফুলে সজ্জিত নয়। এটা খালি, তবে খুব পরিপাটি। একপাশে সোফা সেট, তার সামনে টি টেবিল রাখা। দরজায় করাঘাতের শব্দে নড়েচড়ে ওঠে বিন্দু। রুমের দিকে পা বাড়াতেই দেখতে পেল কালো ট্রাউজার টি শার্টে অর্ণ তোয়ালে চালিয়ে চুল মুছতে মুছতে দরজা খুলে দিচ্ছে। দরজা খুলতেই দেখা গেল রুহির হাস্যোজ্জ্বল মুখ, তার হাতে খাবারের ট্রে। সেটা অর্ণর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, তোমাদের খাবার, মীরা মা উপরে পাঠিয়ে দিয়েছে। তোমাদের খাবার। বিন্দুর কপালে ভাঁজ পড়ে, তোমাদের মানে কি? সে এই রুমে আছে, ওরা জানে? বিন্দু প্রশ্নবিদ্ধ চোখে রুহির দিকে তাকাতেই মেয়েটি চোখ মারে এবং ভ্রু নাচিয়ে কিছু একটা ইঙ্গিত করল। রুহির এমন কাণ্ডে হোঁচট খেল বিন্দু। রুহি যে কি বোঝাচ্ছে বেশ বুঝতে পারছে সে। লজ্জা পেয়ে চোখ রাঙাল বিন্দু। রুহি চলে যেতেই বিন্দু ফাঁকে চলে যাওয়ার জন্য পিছে পিছে পা বাড়াল। কোথায় যাচ্ছিস? হঠাৎ পেছনে থেকে অর্ণর কথা শুনে থমকে দাঁড়াল বিন্দু। জোরপূর্বক বোকা বোকা হেসে আমতা আমতা করে বলে, খেতে যাচ্ছিলাম। অর্ণ কপাল টানটান করে বলে, খাবার দিয়ে গেছে, দেখিসনি? বিন্দু খুব ভালো করেই দেখেছে সেটা। সে চেয়েছিল কোনো অজুহাত দেখিয়ে এখান থেকে বেরোতে। এখন কি বলবে ভেবে পেল না সে। মেয়েটির কল্পনা জল্পনার অবসান ঘটল অর্ণর গম্ভীর কণ্ঠস্বরে, খেয়ে চুপচাপ ঘুমা, কথাটা যেন সেকেন্ড টাইম রিপিট করতে না হয়। অর্ণর গলার স্বরে আর আগের সেই কোমলতা নেই, এখন সেটা তীক্ষ্ণ, গম্ভীর, একেবারে চেনা এক অথরিটেটিভ সুর। অথচ মাত্র কিছুক্ষণ আগেও সেই কণ্ঠস্বরটা ছিল নরম, শান্ত, ঠিক যেন জলধারার মতো। বিন্দু কপাল কুঁচকে বিড়বিড় করে আওড়াল, শালা নিম পাতার বড়ি, আস্ত একটা গিরগিটিও। উফ, অসহ্য। গালি পড়ে দিও, খাবার দাও। আচমকা অর্ণর কথাটা শুনে ভড়কে গেল বিন্দু। থতমত খেয়ে ভাবে সে যে তাকে গালি দিচ্ছে, লোকটা বুঝল কি করে। বিন্দু অর্ণর কথা শুনল, বিনা বাক্যে একজন দায়িত্বশীল স্ত্রীর মতো টেবিলে খাবার সাজিয়ে দিল। অর্ণও টাওয়ালটা রেখে নীরবে বাধ্য স্বামীর মতো চেয়ার টেনে বসে পড়ল। বিন্দুকে দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণ ছোট ছোট চোখে তাকাতেই বিন্দু কাচুমাচু করে ভাত আর করলা ভাজি নিয়ে খেতে বসল। অর্ণর সাথে একাকী বন্ধ ঘরে এভাবে কখনো খাওয়া হয়নি।
বিন্দু একটু ইতস্তত বোধ করে আস্তে আস্তে খাচ্ছে, ফাঁকে একবার অর্ণর পাতে তার পছন্দের কষা মাংসও তুলে দিল। অর্ণ কি খেয়াল করল মেয়েটির অস্বস্তিটুকু? হয়তো করল, কিন্তু পাত্তা দিল না। খাওয়া দাওয়া শেষ করার পরপরই অর্ণর ফোনে কল আসলে সে ফোন রিসিভ করে কানে তুলতে তুলতে বেকনিতে চলে গেল। বিন্দু কাদো কাদো মুখে কিছুক্ষণ সোফায় বসে রইল, ফোনটাও কাছে নেই যে একটু দেখবে, সময় কাটাবে। বেশ কিছুক্ষণ হবার পরেও অর্ণ রুমে আসল না। এদিকে বিন্দুর চোখ ঘুমে ঢুলুঢুলু করছে, বিছানায় শোয়া নিয়েও বেশ সংশয় তার, এদিকে অর্ণও রুমে আসছে না। বিন্দু হামি দিয়ে বলল, শালা নিম পাতার বড়ি, বউ ঘরে রেখে বারান্দায় বসে কি করছিস? নিজের ভাবনায় নিজেই থতমত খেল মেয়েটি, কি দরকার খামোখা বিপদকে হাত পা ধরে ডেকে আনার। বিন্দু তারপর দুরুদুরু বুক নিয়ে বিছানার একপাশে কুঁজো হয়ে শুয়ে পড়ল। অর্ণ রুমে আসলো আরও অনেকক্ষণ পরে, এসে দেখল বিন্দু বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অর্ণ ফ্রেশ হয়ে এসে ফোকা ফোকা আলোটা নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে ঘুমন্ত বিন্দুকে কাছে টেনে নিল। ঘুমের ঘোরে থাকা বিন্দু নড়েচড়ে ওঠে, আবার ঘুমে তলিয়ে গেল। অর্ণ বিন্দুর কপালে একটা গাঢ় চুমু এঁকে দিল। বিন্দুকে ওড়না হিজাবের মতো করে পেঁচিয়ে ঘুমাতে দেখে হৃদয় কুঞ্চিত করে ওড়না টেনে খুলতে খুলতেই আওড়াল। স্টুপিড! প্রতিদিনের মতোই আজকেও মুয়াজ্জিনের সুমিষ্ট কণ্ঠে ভেসে আসা মধুর আজানে ঘুম হালকা হয়ে এলো বিন্দুর। আবছা ঘুম চোখে দৃষ্টি পরিষ্কার করতে গিয়েই ধক করে চমকে উঠল সে। তার মুখটা গভীরভাবে গুজে আছে কারো বুকের ভেতর। পরিচিত এক তাপমাত্রা, আশ্বাসময় এক শক্ত আবরণে মোড়ানো যেন পুরো শরীর। তার নাসারন্ধ্রে ঘ্রাণের তীব্রতা লেগে আছে, আছে শান্ত এক পরিচিত করা পারফিউমের সুবাস। বিন্দু অনুভব করছে তার কানের নিচে স্পষ্ট ধুকধুক শব্দ, যেন বুক ফুঁড়ে ধ্বনিত হচ্ছে স্পন্দনের প্রতিটি ধাপে। বিন্দুর নিঃশ্বাস আটকে গেল মুহূর্তেই। চট করে চোখ পুরোপুরি খুলতেই দেখা গেল অর্ণর প্রশান্ত বুক। সে নিজেই দুহাতে জড়িয়ে ধরে আছে অর্ণকে, তার দুই হাত অর্ণর বুকের চারপাশে আবদ্ধ, এবং গাল চেপে আছে অর্ণর বুকের ওপর। বিন্দু লজ্জায় জর্জরিত হয়ে চোখ খিচে নিল। নীরবে বাধা পড়ে রইল অর্ণর বক্ষপিঞ্জরে, এমন স্পর্শে গা ছমছম করে উঠল তার। বিন্দু বুঝে উঠতে পারছিল না, এই বুনো পরিণতি আসল কখন, সে তো ঘুমিয়েছিল উল্টো মুখ করে। বিন্দু আস্তে করে অর্ণর বুকের মধ্যে থেকে সরে গেলে খেয়াল হল তার গায়ে ওড়না নেই। তার স্পষ্টই মনে আছে সে ওড়না প্যাঁচিয়েই শুয়েছিল। বিন্দু হতভম্ব চোখে তাকাল অর্ণর ঘুমন্ত মুখটার পানে। এটা যে অর্ণ করেছে বুঝতে বাকি নেই তার। লোকটা কখন করল এসব, অথচ সে টেরও পেল না। ওড়না খুঁজতেই দেখা মিলল পড়ে আছে বালিশের পাশে। বিন্দু তড়িঘড়ি করে ওড়না গায়ে পেঁচিয়ে নিল, ভাগ্যিস লোকটা ঘুমিয়ে আছে, নয়তো লজ্জায় মরে যেত সে। বিন্দু বিছানা থেকে নেমে আস্তে আস্তে পা টিপে টিপে কক্ষ থেকে বেরিয়ে নিজের রুমে গেল। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে নামল। ততক্ষণে ঝুমা নামাজ আদায় করে সকালের নাস্তার রেডি করছে। এত সকালে তুমি এখানে কি করছো? বিন্দু কেবলমাত্র কিচেনের দরজায় দাঁড়িয়েছে, এর মধ্যে পেছনে থেকে মায়ের কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল। বিন্দু আমতা আমতা করে বলল, ঘুম আসছে না তাই নিচে আসলাম। মীরা কিচেনে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করল, নামাজ পড়েছ? বিন্দু ছোট করে উত্তর দিল, হুম। তারপর তিনজন টুকটাক গল্প করতে করতেই সকালের নাস্তা তৈরি করল। সকাল 7টা। হালকা রোদের ঝিলিক জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। একে একে সবাই এসে বসল ডাইনিং টেবিলে, অর্ণ ও বাদ পড়ল না সেখানে। ঝুমা এগিয়ে দিচ্ছে আর মীরা সবাইকে সার্ভ করছে। সাদি মুখে রুটি পুড়তে পুড়তে রুহির মুখের দিকে তাকাল। মেয়েটি কেমন মুখটা কালো করে রেখেছে, নিচের দিকে তাকিয়েই খাচ্ছে, একবারের জন্যও তার দিকে তাকায়নি পর্যন্ত। সাদি ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করে, কিরে হাঁপানি রোগী, মুখটা অমন প্যাঁচার মতো করে রেখেছিস কেন? সাদির কথা শুনে সবার দৃষ্টি পড়ল রুহির পানে। সাজ্জাদ রেজা জিজ্ঞেস করলেন, কিছু হয়েছে মামনি? বাসায় শুয়ে বসে থাকতে থাকতে খুব বোরিং লাগছে পাপা। রুহির কথা শুনে সাদি কপাল কুঁচকে বলে, তাহলে বাসার বাইরে থাক, আর বোরিং লাগবে না। রুহি চোখ পাকিয়ে তাকালো সাদির দিকে। তেতে উঠে বলল, আপনি চুপ থাকুন তো, অসাধু লোক। সাদি ললাটে ভাঁজ করে তাকিয়ে রইল। সকাল সকাল মেয়েটির কি হলো বোঝার চেষ্টা করল। মীরা মেয়ের মুখের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে তোমার? রুহি গাল ফুলিয়ে বলল, সারাদিন বাসায় আটকে থাকতে ভালো লাগছে না মীরামা। সাজেদা বেগম বলেন, কোথায় ঘুরে আয় তাহলে। সাজেদা বেগমের কথা শুনে যেন কাটা গায়ে লবণের ছিটা পড়ল। রুহি খ্যাক উঠে বলল, নিয়ে যাবেটা কে শুনি?
তোমাদের কোনো ছেলের এতটুকু সময় আছে? কাজ, কাজ আর কাজ। আমরা যেন কেউ নই। ঘরে বসে থাকতে থাকতে যে পঙ্গু হয়ে যাচ্ছি তা নিয়ে কারো একটুও ভাবনা নেই। আমাদের জন্য একটু টাইম দেবে, সেই সৌভাগ্য আর জোটে না। মেয়ে হয়ে হয়েছে যত জ্বালা, নয়তো একা একাই চলে যেতাম যেদিকে ইচ্ছে সেদিকে। এবার যেন সবাই বুঝল রুহির রাগটা কোথায়। সাদি ললাটের ভাঁজ বাড়ল। এটা তাকে বলা যেত না। সাজ্জাদ রেজা বলেন, ভাইয়েরা তো ব্যস্ত থাকে মামুনি, তুমি কোথায় যাবে বলো, আমি নিজেই সামনের সপ্তাহে নিয়ে যাব। রুহি রাগী গলায় কিছু বলার আগেই সাদি বলে উঠল, কোথায় যাবি বল, আমি আজকেই নিয়ে যাব। এত সময় আপনাদের আছে? অনেক ব্যস্ত মানুষ আপনারা। সাদি রুহির অভিমানী মুখখানার দিকে তাকিয়ে মুচকি হেসে নিচু গলায় বলল, আমার জানু যদি বলে, আমি তো আকাশের চাঁদটাই নামিয়ে দিতে পারি। তাহলে তাকে একটু ঘুরতে নিয়ে যেতে পারবো না, এমন কথা হয় নাকি? রুহি চোখ দুটো ছোট ছোট করে বলল, সত্যিই নিয়ে যাবেন তো? 100% শিওর। সাদির কথা শুনে রুহির চোখজোড়া জলজল করে উঠল খুশিতে। সে কিছু বলার আগে সাজ্জাদ রেজা বললেন, তুই তো এখনও ঠিক করে সুস্থ হসনি। তাছাড়া তোদের ছুটি? আমি ঠিক আছি, তাছাড়া আমাদের এখনও 9 দিন ছুটি আছে। অর্ণ সাদির কথা শেষ করার পূর্বেই অর্ণ গম্ভীর গলায় শুধাল, আমার সময় নেই, তোরা যা। সাজ্জাদ রেজা বলেন, হাতে যখন সময় আছে ঘুরে আসো, মেয়ে দুটো তো বাসা আর কলেজ ছাড়া কোথাও যায় না। সারাদিন বাসায় বসে বোরিং ফিল করছে, কোথাও গেলে ভালো লাগবে। অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে খেতে খেতে পুনরায় একই উত্তর দিল, আমার সময় নেই। তোত্তারামি করবি না অর্ণ, তুই না গেলে বিন্দু যাবে, ওকে রেখে যাব আমরা। সাদির কথা শুনে অর্ণ ভ্রু কুচকে তাকালো বিন্দুর পানে। মেয়েটি ড্যাব করে তাকিয়ে সবার কথা শুনছিল। অর্ণ তাকাতে চোখাচোখি হতেই বিন্দু থমকে গিয়ে চটজলদি চোখ সরিয়ে নিল। ভাইয়ের কথায় রুহি জেদ ধরে বলল, কাউকে যেতে হবে না বাল, আমি আর ফুল একাই চলে যাব। সবাই বিস্ময় চোখ বড় বড় করে তাকিয়ে রইল রুহির পানে। বিন্দু অস্বস্তিতে নড়েচড়ে বসল, কিন্তু কিছু বলল না। ভ্রমণপিপাসু সে মেয়েটি এক মুহূর্তের জন্যও দ্বিধা করল, কারণ তার একদম সামনেই বসে আছে রাক্ষসে পুরুষটি। সাদি অভয় দিয়ে বলে, তোমরা ডিসাইড করো কোথায় যাবে। রুহি একটু ভাবুক গলায় বলল, উদ্ধৃতি চিহ্ন ডট ডট ডট। এই ফুল বলতো কোথায় যাওয়া যায়? সমুদ্র নাকি পাহাড়? বিন্দু তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। আর চোখে তাকায় অন্যর দিকে, লোকটা একমনে খেয়েই চলছে। সবাই আবার তাড়া দিতে মেয়েটি বেশ ইতস্তত করে বলল, সমুদ্র। রুহি খুশি হয়ে বলল, সমুদ্র, ওয়াও, জোস হবে। সাদি তাল মিলিয়ে বলল, বাংলাদেশে সমুদ্র দেখতে হলে কক্সবাজারই সেরা। তোমরা সব প্যাকিং করে রাখো, সন্ধ্যায় আমরা রওনা হব। ঘড়ির কাঁটা প্রায় সকল 9টা। বৃষ্টির উচ্চ স্বর শুনে মেহেদি নিজের রুম থেকে বেরিয়ে আসে। বৃষ্টির রুমে ঢুকে বলে, হোয়াট হ্যাপেন্ড? হঠাৎ মেহেদির কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল মেয়েটি। বৃষ্টি তাকালো দরজার অভিমুখে দাঁড়িয়ে আছে মেহেদি, কালো ট্রাউজার আর ডাস্টি রোজ টি শার্ট গায়ে। বৃষ্টিকে চুপ করে থাকতে দেখে মেহেদি ফের বলে, কিছু লাগবে? বৃষ্টি ওর দিল না, পরপর কয়েকবার মাকে ডাকল। ভদ্রমহিলা বোধহয় রান্নাঘরে, তাই শুনতে পাচ্ছেন না। মেহেদির কপাল কুঁচকে এলো, তাকে বলা যায় না? তাকে উপেক্ষা করে কেন মাকে ডাকতে হবে? মেহেদি এগিয়ে এসে ধমকে বলল, কি সমস্যা, ছাগলের মতো মোতাচ্ছিস কেন? বৃষ্টি শান্ত গলায় বলল, মাকে একটু ডেকে দে তো, রান্নাঘরে আছে বোধহয়, তাই শুনতে পাচ্ছে না। মেহেদি ডাকল না, সে বলল, কি চাই আমাকে বল। কিছু না, তুই পারলে মাকে ডাক দে, নয়তো রুম থেকে বেরিয়ে যা। বিরক্ত গলায় বলল বৃষ্টি। মেহেদি কপাল গুটিয়ে বলে, কি এমন কথা? জামা কে বলা যায়, কিন্তু আমাকে বলা যায় না? বৃষ্টি এবার মেহেদির চোখে চোখ রেখে বলল, তুই কি মায়ের থেকেও বেশি কাছের? আমার ব্যক্তিগত কথা শোনার তোর কোনো অধিকার আছে? প্রশ্নটা শুনেই মেহেদি থমকে যায়। সত্যিই তো, বৃষ্টির ব্যক্তিগত কথায় নিজের উপস্থিতি কি আসলেই ন্যায্য? তার কি আদৌ এমন কোন অধিকার আছে? হঠাৎ করেই যেন তার ভেতর থেকে কেউ চিৎকার করে উঠল, হ্যাঁ আছে, এই মেয়েটির ওপর সবচেয়ে বেশি অধিকার তোরই আছে। মেহেদি দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে ধরল, তবে সেটা বেশিক্ষণ রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে দৃঢ় গলায় বলল, কি এমন কথা যেটা শুনতে অধিকার লাগবে? বৃষ্টি বিরক্ত হয়ে বলল, বিরক্ত করিস না মেহেদি, মাকে ডাক দে আর্জেন্ট। মেহেদি তোত্তারামি করে দাঁড়িয়ে থেকে বলল, আমাকে দেখতে পাচ্ছিস না বেয়াদব?
কি লাগবে আমাকে বললেই তো হয় নাকি? বৃষ্টি বলল না, উচ্চ স্বরে মাকে ডাকল, এবারেও কেউ শুনতে পেল না। পাবে কি করে? তারা দুই যা গেটের কাছে গিয়েছে, মেহেদীর ছোট ভাই মাহিরকে স্কুলে এগিয়ে দিয়ে আসতে। বৃষ্টির চোখ ভিজে এলো, তার এই মুহূর্তে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। নিজেকে বড্ড অসহায় লাগছে এই মুহূর্তে। বৃষ্টির এই উপেক্ষা সহ্য হল না মেহেদীর, সে আরও এক ধাপ এগিয়ে এসে কড়া গলায় বলল, এবার কিন্তু বেশি বেশি করছিস বৃষ্টি, মাকে বলতে পারবি অথচ আমাকে পারবি না কেন? তোর সব কিছু জানার শোনার অধিকার আছে। বৃষ্টি ভেজা চোখে তাকিয়ে থমথমে গলায় জানতে চাইল, কিসের অধিকার? তোর ওপর আমার সব রকমের অধিকার আছে, বিকজ ইউ আর মাই ওয়াই। রাগের মাথায় ঠিক কি বলতে যাচ্ছিল, সেটা ভাবতে ভাবতেই মাঝপথে থমকে যায় মেহেদী। বিপরীতে বসে থাকা বৃষ্টি তখনও একই রকম শান্ত, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেদীর দিকে। সেই দৃষ্টি দেখে হঠাৎই অপ্রস্তুত হয়ে পড়ে মেহেদী। নিজের আচরণে নিজেই যেন হতভম্ব, দ্বিধাগ্রস্ত। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে পড়ল। বৃষ্টি মেহেদীর চোখে চোখ রেখেই বলল, থামলি কেন? বল। মেহেদী এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আর কেউ না জানুক, তুই ভালো করেই জানিস তোর ওপরে ঠিক কতটা অধিকার আছে আমার। এমন কথা শুনে বৃষ্টির ঠোঁটর কোণে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল, সে চাপা স্বরে বলে উঠল, তুই মানিস সেটা? মেহেদী এবার চোখ চোখ রেখে পাল্টা প্রশ্ন ছুড়ল, তুই চাস আমি মানি? বৃষ্টি কথা বলল না কোনো। হ্যাঁ না কিছুই না। মেহেদী এবার ভালো করে পর্যবেক্ষণ করল বৃষ্টিকে, মেয়েটির পরনে কুচকে যাওয়া গোলাপি রঙের থ্রিপিচ, কোমর ছুঁই ছুঁই এলোমেলো চুল খোপা করা, ফোলা ফোলা চোখ দেখেই বোঝা যাচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। বেশ কিছুক্ষণ পরে বৃষ্টি ক্লান্ত গলায় বলল, মাকে ডেকে দে, ওয়াশরুমে যাব। কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিছানা থেকে শূন্য উঠে গেল সে। আকস্মিক এমন কাণ্ডে চমকায় থমকায় বৃষ্টি। মেহেদী ওকে কোলে তুলে নিয়ে হাঁটে ওয়াশরুমে। বৃষ্টি নিজের ব্যালেন্স রাখতে মেহেদীর গলা জড়িয়ে ধরল দুহাতে। দুজনের হার্টবিট বেড়ে গেল তড়িঘড়ি করে। মেহেদী কোনোরকম ওয়াশরুমে তড়িঘড়ি করে নামিয়ে দিল বৃষ্টিকে। তার স্পন্দন যেন থমকে গেছে। কক্সবাজার শুধু একটি ভ্রমণস্থান নয়, এটি প্রকৃতির বিশাল ক্যানভাসে আঁকা এক বিস্ময়কর চিত্র। আকাশ আর সমুদ্র যেখানে মিলেছে একসাথে, সেই নিরবচ্ছিন্ন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। সোনালি বালুর প্রান্তর, সূর্য যখন অস্ত যায়, তখন সোনালি আলোয় ঝলমল করে কক্সবাজারের বিশাল সৈকত। হালকা বাতাসে বালুকনার নৃত্য যেন মন ছুঁয়ে যায়। বাঁকখালী নদী ও পাহাড়ের সৌন্দর্য। শহরের পেছনে বাঁকখালী নদী আর পাহাড়ের ছায়া যোগ করে এক মোহময় পরিবেশ। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই দৃশ্য সত্যিই অতুলনীয়। সমুদ্রের গর্জন আর ঢেউয়ের ছন্দ। কক্সবাজারের সমুদ্র যেন জীবন্ত এক কবিতা, ঢেউয়ের ছন্দ, পাখিদের ডাক আর বাতাসের স্পর্শ মিলে সৃষ্টি করে এক সুরেলা অনুভূতি। হিমছড়ি ও ইনানি সৈকত। কক্সবাজারের আশেপাশে আরও অনেক ছোট ছোট সৌন্দর্যের আশ্রয় আছে। হিমছড়ির পাহাড় ও ঝর্ণা কিংবা ইনানির পাথুরে সৈকত, প্রতিটি স্থানে রয়েছে এক ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। রাতের জনমানবহীন সড়কে তীব্র গতিতে ছুটে চলেছে অর্ণর কালো মার্সিডিজ বেঞ্জ স্প্রিন্টার গাড়িটি। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে ড্রাইভিং করছে অর্ণ, তার কাঁধের উপর মাথা রেখে ঘুমে টুলুমুলু করেছে বিন্দু। গাড়িটির মধ্যের সিটে বসেছে মিথিলা, রুহি, সাদি, এবং একদম পেছনের সিটে বসা মারিদ, অভি এবং তুর্য। তুর্য এবং অভি এই সপ্তাহে লন্ডন চলে যাবে, তাই সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই মিলে একটা ট্যুর দেবে। তাই তো পরিকল্পনা অনুযায়ী কোনো আগাম প্ল্যানিং ছাড়াই সবাই ছুটে এসেছে সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে। রাত প্রায় 2টোর কাছাকাছি। পেছনে রুহি ঘুমিয়েছে অনেকক্ষণ আগেই। সাদি একপাশ থেকে তাকে আগলে রেখেছে। মিথিলার চোখে ঘুম নেই, তার চোখ বারবার অন্যর দিকে। ইচ্ছে করছে বিন্দুকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। গাড়ির ঢাকুনিতে বিন্দুর মাথাটা বারবার এদিক সেদিকে হেলে পড়ছে। অর্ণ এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ধরে, অন্য হাতে বিন্দুকে টেনে এনে নিজের বক্ষের সঙ্গে চেপে রাখল। এই দৃশ্যটুকু বসে বিষের মতো হজম করল মিথিলা। রাতের কক্সবাজারের বীরশ্রেষ্ঠ সোহরাওয়ার্দী রোড ঝলমলে বাতি আর নীরবতা মিশে এক অন্য রূপ ধারণ করেছে। মার্সিডিজ স্প্রিন্টার দ্রুত ছুটছে রাস্তার ধারে, সোনা চাঁদের মৃদু আলোয় ঝলমল করছে ঝুপঝাপ সব গাছপালা। গাড়ির পাশ দিয়ে ছুটে যাচ্ছে নিস্তব্ধ চৌফলদণ্ডী ঘাট, যেখানে দিগন্তজুড়ে সাগরের কোলাহল কিছুটা থমকে গেছে, আর লেগে আছে শীতল সমুদ্রের নোনা হাওয়া। তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 2:30। গাড়িটি মায়ে থামল এক বিলাসবহুল রিসোর্টের সামনে। সাদি রুহিকে ডেকে তুলে নেমে পড়ল,
সঙ্গে সঙ্গে একে একে সবাই নামল। বসে থাকতে থাকতে সবার মেরুদণ্ড বেঁকে কোমর লেগে এসেছে। সেই সন্ধ্যায় গাড়িতে চড়ে বসেছে, মাঝপথে শুধু একবার খাবার জন্য নেমেছিল। তারপর একটানা বসা তারা। সবাই নেমে পড়লেও অর্ণ এখনও ঠাই বসে, আর বুকের মধ্যে মুখ ডুবিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বিন্দু। অর্ণ এবার আলতো স্বরে বিন্দুকে ডাকল, চড়ুই, এই চড়ুই, ওপেন ইউর আইজ অ্যান্ড লুক। অর্ণর ডাকে নড়েছে উঠল বিন্দু। ঢুলুঢুলু চোখ মেলে তাকালো নিজেকে অর্ণর বুকে লেপ্টে থাকতে দেখে লজ্জা পেয়ে সরে গেল ছিটকে। অর্ণ নেমে গেল গাড়ি থেকে, বিন্দুও নামল। বিন্দু আশেপাশে রুহিদের না দেখে ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করল, বাকিরা কোথায়? ভেতরে প্রবেশ করেছে, আসো। গম্ভীর পদচরণে রিসোর্টের ভেতরে এগিয়ে যেতে যেতে বলল অর্ণ। যেহেতু রাতে খেয়ে এসেছে তাই আর খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করল না কেউ। সবার চোখে ঘুম নেমে আসছে। তারা রিসোর্টে প্রবেশ করে, যে যার রুমের চাবি নিয়ে চলে গেল। আসার আগেই বুকিং করে রাখা ছিল। বাকি ঘোরাঘুরি সকালে হবে, এখন একটু ঘুম প্রয়োজন সবার। রুহি আর বিন্দুর একচোট ঘুম অলরেডি হয়ে গেছে, তবুও ঘুমে টুলুমুলু করে চলেছে। সাদি এবং মারিদ নিয়েছে এক রুম, অভি আর তুর্য নিয়েছে একটা রুম। মিথিলা একা একটা রুম নিয়েছে, দরুন রুহিকে একাই থাকতে হবে। অর্ণ আর বিন্দু তো কাপল, তাদের বিষয় আলাদা। সাদি রুহিকে তার রুমের সামনে এগিয়ে দিল। রুহি অবাক হয়ে বলে, এত বড় রুমে আমি একা থাকব? তুই চাইলে আমি থাকতে পারি তোর সাথে, ঘুমাতে দিবি তোর কাছে? প্রমিজ কিছু করব না, আমি খুব ভালো ছেলে। সাদির কথা শুনে রুহি ঘুমে আচ্ছন্ন, চোখজোড়া বড় বড় হয়ে গেল। বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি বলছেন, মাথা ঠিক আছে? সাদি রুহির চোখে চোখ রেখে বলল, মাথা ঠিক রাখতে দিচ্ছিস কই? তুই এমন করে সিঙ্গেল সিঙ্গেল পানসে হানিমুন প্ল্যান করলি, আমি যাই কই? পাশের রুমে আমার বন্ধু বউ নিয়ে হ্যাপি হানিমুন করছে। আমার মাথা ঠিক থাকে কিভাবে বলতো? এটা কিন্তু কোনো জুলুমের চেয়ে কম না। রুহি চোখ কুঁচকে ফেলল, অসাধু লোকটা কি আবোল তাবোল বকছে। মেয়েটি ললাটে ভাঁজ ফেলে বলে, রাত দুপুরে মাতালের মতো কি আবোল তাবোল বকছেন? মাথাটা কি পুরোই গেছে নাকি? হ, মাল খাও তুমি আর মাতাল হই আমি। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল সাদি। রুহি কটমট করে রুমে ঢুকে দরজা দিতে দিতে বলল, ব্যাটা পাগল, জানতো এখন থেকে। রুহি সাদির মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। সাদি কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে নিজের বরাদ্দ রুমে চলে গেল। রিসোর্টের ভিআইপি সুইটের মেঝে চকচকে মার্বেলের তৈরি। পায়ে হেঁটে হাঁটলেই ঠান্ডা একটা অনুভূতি ছুঁয়ে যায় তলার দিক থেকে। দেয়ালে ঝুলছে শিল্পী হাতে আঁকা সামুদ্রিক দৃশ্যের বিশাল ক্যানভাস। বিছানাটা একদম রাজকীয়, কিং সাইজ, ত্রিপাট সাজানো, হালকা ধূসর ও সাদা বিছানার চাদর যেন আকাশে ভেসে থাকা মেঘ। চারপাশে ছোট ছোট এলইডি লাইটিং, যা রাত বাড়লে রুমে নিয়ে আসে এক রহস্যময়ী আবহ। বিন্দু রুমে এসেই ধপাস করে শুয়ে পড়ল নরম সফেদ বিছানায়। অর্ণ ফ্রেশ হয়ে এসে দেখল বিন্দু এলোমেলো হাত পা ফেলে শুয়ে আছে। সে এগিয়ে এসে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধাল, চড়ুই ফ্রেশ হয়ে এসে ঠিক করে শো। বিন্দুর কর্ণচোবর হল অর্ণর কথা, তবে উঠতে ইচ্ছে করছে না। ঘুমে চোখ ভেঙে আসছে। মেয়েটি চোখ বন্ধ করে রেখেই ঘুমু ঘুমু গলায় বলল, এখন আর উঠতে পারবো না, ভীষণ ঘুম পাচ্ছে আমার। বিন্দুর গায়ে একটি ফুল লেংথ গাউন স্টাইল আবা কুর্তি, যার রং প্যাস্টেল পিচ, লাইট অলিভ কিংবা ডাস্টি রোজ, মাথায় হিজাব করা। অর্ণর কপালে দুটো ভাঁজ পরে, মেয়েটি এভাবেই ঘুমাবে। অর্ণ এগিয়ে এসে বিন্দুর কাঁধ ঝাঁকিয়ে ফের শান্ত গলায় বলে, চড়ুই, চোখ খুলে উঠে বসো। ড্রেস চেঞ্জ করে দেন ঘুমা। বিন্দু বিরক্ত হয়ে চোখ বোজা অবস্থাতেই উঠে বসতে বসতে বলল, আপনি মিয়া আসলেই একটা বিরক্তিকর প্রোডাক্ট। বিন্দুর কথা শুনে অর্ণ ভ্রু কুঁচকে তাকাল, কিন্তু বিন্দু সেই দৃষ্টি দেখতে পেল না। ঘুমে ঢুলুঢুলু চোখে বিন্দুর চারপাশটা যেন ঝাপসা। ধীরে ধীরে সে এগিয়ে গেল মিড সাইজ ট্র্যাভেল ডাফল ব্যাগটার দিকে। এই একটা ব্যাগেই জনের পোশাক আশাক গুছিয়ে এনেছে সে। চোখ আধো বন্ধ, হাতটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে খুঁজে চলেছে সে নিজের পোশাক। বিন্দু ঘুম ঘুম চোখে হাতড়ে পোশাক বের করতেই অর্ণর একটা শার্ট বেরিয়ে এলো। এতে ভড়কে গেল বিন্দু। অর্ণ তখনও ঠাই দাঁড়িয়ে, তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল বিন্দুর দিকে গভীর মনোযোগে। অর্ণ এগিয়ে এলো, চোখে গভীর এক অভিব্যক্তি, গলায় সেই চিরচেনা গাম্ভীর্য। সরো, আমি বের করে দিচ্ছি। ততক্ষণে বিন্দু নিজের পোশাক বের করে ফেলেছে। বিন্দু কিছু না বলে পাশ কাটিয়ে সরে গেল।
টলমল পায়ে নিজের পোশাক তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ফিরে এসে আবার ধপাস করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখে ঘুম এখনও টলমল করছে। অর্ণর দৃষ্টিতে ঘুম নেই, সে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, তার হাতের মুঠোয় ফোন, অথচ তীক্ষ্ণ নজর বিন্দুর পানে। গত রাতের দেরিতে ঘুমোনোর ক্লান্তি এখনও চোখে মুখে লেগে আছে বিন্দুর। ঘুমটা একেবারে ভাঙেনি, তবে কানে ভেসে আসা এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ধীরে ধীরে ঘুমের আবরণে ফাটল ধরাল। গভীর ঘুমের ভেতরেই এক পরিচিত গম্ভীর কণ্ঠস্বর কানে ভেসে এলো, চড়ুই, ওঠো। বিছানার চাদরের ভাঁজে মুখ গুজে রাখা বিন্দু নড়ল না, তবুও নড়েছে, আবার ঘুমিয়ে যেতে চাইল। অর্ণ এবার একটু বিন্দুর দিকে ঝুঁকে এসে স্লো ভয়েজে ফিসফিস করে বলল, মাই কুইন, ভোরের সূর্যোদয় দেখবে? মাথার পাশেই শব্দটা। ঘুমের ভেতরেই যেন মৃদু আলো পড়েছে চোখে। বিন্দু আধো আধো ঘুমে চোখ মিলতেই ঝাপসা আলোয় আবছাভাবে ধরা পড়ল অর্ণর মুখটা, গম্ভীর, শান্ত, অচেনা রকমের কোমল। তার গায়ে মাস্টার্ড ইয়েলো রঙের ফিটের টি শার্ট। বিন্দু চোখের পলক ফেলল না। ঘুমের ঘোরে হলেও ওই মুখটা যেন বাস্তবের থেকেও বেশি বাস্তব লাগছে এই মুহূর্তে। তবে কর্ণচোবরে সূর্যোদয় প্রতিফলিত হতেই বিন্দুর চোখ দুটো চট করে বড় হয়ে উঠল, সে যেন শব্দটা ভালো করে শুনে বুঝে নিতে চাইছে। অর্ণ কি সত্যি সূর্যোদয়ের কথা বলল? সূর্যোদয়? বিস্মিত গলায় বলে ওঠে বিন্দু। অর্ণ সরে গিয়ে শটান হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় শুধাল, দেখতে চাইলে উঠো, হারি আপ। ব্যাস এইটুকু শুনেই বিন্দু যেন বিদ্যুৎ চমকের মতো বিছানা থেকে লাফিয়ে উঠল। তড়িৎ গতিতে শোয়া থেকে লাফিয়ে বিছানা থেকে নামল। আল্লাহ, আমি যাব, আমাকে রেখে যাবেন না প্লিজ। বলতে বলতেই 3 সেকেন্ডে চটজলদি সে বাথরুমে ঢুকে পড়ল। মিনিট কয়েকের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, চোখে এখন একদম ঘুমের কোনো চিহ্নই নেই, কেবল উত্তেজনা আর কৌতূহল। দরজার সামনে দাঁড়ানো অর্ণ শান্ত চোখে তাকিয়ে দেখল মেয়েটার শিশুসুলভ সরলতা। বিন্দু ঝটপট পরিপাটি হয়ে অর্ণর সামনে এসে দাঁড়িয়ে বলে, হয়ে গেছে, চলুন। সবাই কি আগেই চলে গেছে? অর্ণ কোনো প্রত্যুত্তর করল না। বিন্দুর কোমল হাতখানা নিজের হাতের মুঠোয় চেপে বাহিরে পা বাড়াল। রিসোর্ট থেকে বেরোতেই দেখা মিলল বাকিদের। সবাই ইতিমধ্যে বালুর চরে নেমে এসেছে। চারদিকে যেন হালকা কুয়াশা, সমুদ্রের গায়ে শিশিরের মতো ঠান্ডা বাতাস। দিগন্তের গায়ে ধীরে ধীরে জমে উঠছে লালচে আভা, যেন কেউ সমুদ্রের গায়ে একটুখানি রং ছুড়ে দিয়েছে, লাল, কমলা আর সোনালি। ঢেউগুলো তখনও ঘুমোঘুম হয়ে বালু ছুঁয়ে ফিরে যাচ্ছে। বাতাসে লবণাক্ত গন্ধ, আর কানে আসছে পাখির ডানার শব্দ। এই নিস্তব্ধতার মধ্যে সূর্যের প্রথম কিরণ যেন ঘুম ভাঙানো এক মৃদু স্পর্শ। দূরে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো আলোয় রূপালি ছায়া ফেলে রেখেছে। চারপাশে নিঃশব্দ, অথচ মনের ভেতরে যেন এক নতুন জোয়ার উঠছে। বিন্দু চোখ বড় বড় করে তাকিয়ে আছে অপার নীল জলরাশির দিকে। ঠোঁটের কোণে হালকা এক চমকপ্রদ হাসি। বিস্ময় ভরা চোখ যেন গিলে নিচ্ছে এই বিশাল সৌন্দর্যকে। তার চোখে বিস্ময়, কপালে হালকা ভাঁজ, যেন বিশ্বাসই করতে পারছে না এতটা সুন্দর কিছু সামনে দাঁড়িয়ে আছে। বিন্দুর চোখে জল চিকচিক করে উঠল আনন্দের, বিস্ময়ের, আর নিজের ছোট্ট পৃথিবীর বাইরে এত বিশাল কিছুকে প্রথমবার ছুঁয়ে দেখার অনুভূতির। বিন্দু হাস্যোজ্জ্বল মুখে অর্ণর দিকে তাকিয়ে বলল, এত সুন্দর দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। আপনাকে ধন্যবাদ কর্নেল সাহেব, এত অপরূপ একটা সকাল উপহার দেওয়ার জন্য। অর্ণ প্রত্যুত্তর করল না কোনো, কেবল শান্ত, গভীর চোখে তাকিয়ে রইল বিন্দুর উজ্জ্বল মুখের দিকে। তার চোখে ছিল এক ধরনের প্রশ্রয়, এক ধরনের নীরব সম্মতি। বিন্দু ধীরে ধীরে জুতা খুলে রাখল পাশে, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল বালুর চরে। নরম বালিতে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে তার মুখে ফুটে উঠল আনন্দে ভরা এক নির্মল হাসি, মেয়েলি, সরল আর নিখাদ। বাতাসে তার কপালের ছোট ছোট চুল উড়ে বেড়াচ্ছে, সঙ্গে বিন্দুর মনটা উড়ে বেড়ায়, এক ছুটন্ত পাখির মতো স্বাধীন, মুক্ত। ফোন হাতে এই অপার্থিব সৌন্দর্য ক্যামেরা বন্দি করছে রুহি। সাদি পাশেই দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়েই নেই, রুহির অগোচরে তার হাস্যোজ্জ্বল মুখটা নিজের ফোনে বন্দি করছে। সে এখানে না আসলে জানতই না এই মেয়েটা এতটা প্রকৃতিপ্রেমী। রুহি প্রাকৃতিক পছন্দ করে জানত, মাঝে মাঝে সে নিজেও ফুল গাছ এনে দিত, কিন্তু এতটা পাগল জানত না। হঠাৎ রুহি সাদির দিকে তাকিয়ে বলল, ভিউটা খুব সুন্দর তাই না সাদ ভাই? সাদি আকস্মিক হকচকিয়ে গিয়ে হাতের ফোনটা নামিয়ে নিল। চোখে মুখে বিরক্ত টেনে বলল, তুই এত অকৃতজ্ঞ কেন হাঁপানি রুগী?
রুহি ছবি তোলা বন্ধ করে অবাক হয়ে বলে, আমি অকৃতজ্ঞ। নয়তো কি? সাদির সোজাসাপটা জবাবে ললাটে ভাঁজ পড়ে রুহির। রুহি এবার সিরিয়াস গলায় বলল, কেন, কি করেছি আমি? এই যে, এত সুন্দর একটা সকাল উপভোগ করছিস, কার জন্য করছিস বলতো? আমি না জোর করলে অন্য কি আসতো এখানে? ভাবছিস না কিছু? আমার জন্যই তো এই দৃশ্য দেখতে পারলি, তাই না? তাহলে বিনিময়ে আমাকে কি দিলি? রুহি এবার ভাবল সত্যিই তো সাদি না বললে হয়তো আসতেই পারত না। এখানে যখন আসতেই পারত না তাহলে এত সুন্দর দৃশ্য দেখত কি করে? সেই এইটে পরীক্ষার পর একবার সিলেট গিয়েছিল, তারপর আর কোথাও যাওয়া হয়নি। অর্ণকে বললে বলতো সময় নেই। সময় থাকবেই বা কিভাবে? ছুটির বেশি সময়ই তো পার করেছে নিজের ফ্ল্যাটে। এসব ভেবে কৃতজ্ঞতায় মাথা নোয়ালো রুহি, অপরাধীর ন্যায় বলতে চাইল কিছু, তবে তার আগেই সাদি বলে উঠল, চুপ করে থাকলে তো চলবে না ম্যাডাম। বলুন, আমার ক্রেডিট কতটুকু? রুহি ঠোঁটে একচোট মুচকি হেসে বলে, ধন্যবাদ সাদ ভাই, আপনি না থাকলে সত্যিই ইমসিবল ছিল আশাটা। সাদি ভ্রু কুচকে অভিমানী গলাতেই বলল, ব্যাস এতটুকু? শুধু ধন্যবাদ? এতেই কাজ শেষ? একটা চুমু, একটা হাগ, না হলে অন্তত একটা ফ্লাইং কিস আশা তো করতেই পারি, তাই না? সাদির কথা শুনে রুহি বড় বড় চোখ করে তাকাল। ঘন ঘন পলক ফেলে ভ্রু তুলে বলল, পাবনা থেকে যে পালিয়ে এসেছেন তারা জানে। সাদি রুহির কানে কানে বলল, তাদের জানিয়ে লাভ আছে? আমি তো শুধু তোকে জানাতে চাই। রুহি দুপা সরে গিয়ে চোখ গরম করে বলে, দূরে সরুন তো অসাধু লোক, কথায় কথায় গা ঘেঁষাঘেঁষি করেন কেন? সাদি আবার এক পা এগিয়ে এসে বলল, তোকে দেখলেই খালি ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে। কেন বলতো রে হাঁপানি রুগী? রুহি নাক সিটকে সরে যায়। কেন আবার? নির্ঘাত আপনার চরিত্রে সমস্যা আছে। সাদি মাথা চুলকে হেসে বলল, আছে বোধ হয়, নয়তো তোকে দেখলেই কেন আমার দাঁড়িয়ে যায়। সাদির কথা শুনে রুহির চোখজোড়া কপালে উঠে বসল। গাল গরম হয়ে গেল। রুহির মুখের এক্সপ্রেশন দেখে সাদি তড়িঘড়ি করে বলে উঠল, এই হাঁপানি রুগী, অন্য কিছু মিন করবি না একদম। লোমের কথা বলেছি আমি। রুহি নাকের পাতাটা ফুলিয়ে কিরমির করে এক মুঠো বালু ছুঁড়ে মারে সাদির দিকে, তৎক্ষণাৎ ভো দৌড় মারে। সাদিও দৌড় দেয় রুহির পেছনে। সাদা ঢেউয়ের সামনে দাঁড়িয়ে ওদের দুজনকে মনে হচ্ছিল ঠিক যেন টম আর জেরি, ঝগড়া, দুষ্টুমি আর ভালোবাসার বুদবুদে ভরা একটা ছোট্ট পৃথিবী। ক্লিনিকের সামনে থেমেছে একটা প্রাইভেট কার। প্রথমে মেহেদি বেরিয়ে এলো, তারপর মাসুমা বেগম এবং আলম সাহেব নেমে আসে। মেহেদি নীরবে গাড়ির দরজা খুলে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভেতর থেকে বৃষ্টি একটু কষ্ট করে নেমে আসার চেষ্টা করতেই মুখ কুঁচকে উঠল, দমবন্ধ হওয়া একটা ব্যথা জমে উঠল তার চোখে। আলম মেয়েকে ধরে বললেন, সাবধানে আম্মু, লেগে যাবে তো। তুমি হাঁটতে পারবে না। মেহেদি ওকে কোলে তুলে নাও। চাচার আদেশ শুনে নড়েছে ওঠে মেহেদি। আগামী কাল থেকে সে বৃষ্টির থেকে দূরে দূরে থাকছে। কেন জানি অদ্ভুত অস্থিরতায় ঘিরে ফেলে তাকে। গতকাল বৃষ্টির মুখের তুই মানিস এই বিয়েটা, এই প্রশ্নটা এবং বৃষ্টির মুখের সেই তাচ্ছিল্য হাসি ওকে তাড়া করে বেড়ায়। অস্থির লাগে। তারপর সেই কম্পন, যেটা গতকাল বৃষ্টির সন্নিকটে গিয়ে টের পেয়েছে। সব মিলিয়ে সে দূরে থাকতে চাইছে। তবে কিছু কিছু কাজ আছে যা অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। এই যেমন হেহেদিকে না চাইতেও আসতেই হলো। চাচার বয়স হয়েছে, তাছাড়া তার পায়ে সমস্যা আছে, মেয়েকে কোলে নিয়ে হাঁটতেও পারবে না ভদ্রলোক। তাই তো বৃষ্টিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি সম্পূর্ণ ছোটাছুটি মেহেদি করে। মেহেদি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে, সে ছাড়া করবে ও বাকি বিন্দুর একটা ভাইও নেই যে তাদের পাশে থাকবে। বৃষ্টি একপলক তাকালো মেহেদির দ্বিধা দ্বন্দ্বের মুখের দিকে। সে আস্তে করে বলল, তুমি আমাকে ধরো বাবা, আমি পারব। ভদ্রলোক কিছু বলার পূর্বেই মেহেদি হালকা এক দম নিয়ে সামনে ঝুঁকে গেল। দুই হাতে ওকে কোলে তুলে নিল, একটা সাবলীল ভঙ্গি, অথচ তাতে ছিল প্রচণ্ড স্নিগ্ধতা। বৃষ্টি প্রথমে চমকে উঠেছিল, তারপর একেবারে শান্ত হয়ে গেল। সে ধরল না মেহেদির, শুধু শীতল গলায় বলল, খুব বিরক্ত করছি তোকে, তাই না? ইস, আমাদের যদি একটা ভাই দিত আল্লাহ। বৃষ্টির কণ্ঠে শিশুসুলভ হাহাকার। শব্দগুলো শুনেই মেহেদির ভেতরে কোথাও যেন কেমন করে উঠল। বৃষ্টির সেই নিঃশব্দ দীর্ঘশ্বাসটা সে টের পেল, একটা শূন্যতা, একরাশ অভিমান আর অপূর্ণতা মিশে থাকা আফসোস। মুহূর্তটায় যেন দুনিয়ার সব চুপ করে গেল, শুধু বৃষ্টির ফেলে আসা স্বপ্নের জন্য মনটা হালকা কেঁপে উঠল তার।
মেহেদীর চোখে ছিল অস্বস্তিকর রুক্ষতা, যেন কোনো আবেগ দেখাতে চায় না, কিন্তু যত্নটা বেরিয়ে পড়ে অনিচ্ছায়। মেহেদী চেম্বারের দরজার সামনে এসে ধীরে ধীরে বৃষ্টিকে নামিয়ে বসল চেয়ারে। তারপর নার্সকে ইশারা করে বলল ব্যান্ডেজ খোলার জন্য। আলম সাহেব ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছেন। কিছু টেস্টের জন্যই বৃষ্টিকে আজকে আনা হয়েছে হসপিটালে। টেস্ট করার পরে ডক্টর আবার নতুন করে প্লাস্টার করার পরামর্শ দিয়েছে। ওষুধের গন্ধ ভরা ঘরে ব্যথার চোটে বৃষ্টির মুখ কুঁচকে চোখ ভিজে উঠল। মেহেদীর হাত নিজের অজান্তেই এগিয়ে গেল বৃষ্টির কাঁধে। শক্ত করে চেপে ধরল না, শুধু ছুঁয়ে রইল, একটা মৌন সান্ত্বনা। সকাল তখন প্রায় ৮টা ছুঁই ছুঁই। বাতাসে হালকা আর্দ্রতা, আকাশ একদম পরিষ্কার। সূর্যের আলো পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ধীরে ধীরে, ঠিক যেন প্রকৃতির আঙুলে তুলির ছোঁয়া। সকালের নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল হিমছড়া পাহাড়ের উদ্দেশ্য। ঢালটা একেবারে সোজা নয়, আবার অতটা কঠিনও না। তবে মাঝে মাঝে পাথুরে সিঁড়ির মতো উঁচু নিচু অংশে সামলে চলতে হয়। কিছু জায়গায় বাঁশ বা কাঠের হ্যান্ডরেইল দেওয়া আছে, কিন্তু কিছু অংশ একদম খোলা। নিচে তাকালে দেখা যায় ঢাল বেয়ে সমুদ্রের দিকে নেমে গেছে ঘন বন। পাহাড়ের চূড়া প্রায় ২০০ ফুটের মতো উঁচু। হেঁটে উঠতে সময় লাগে গড়ে ২০-৩০ মিনিট। বিন্দুর চোখ বড় বড় হয়ে গেছে। মাথা তুলে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে হঠাৎ বলল, হায় আল্লাহ, এত উঁচুতে উঠব কিভাবে? সাদি স্বভাব সুলভ হেসে বলে উঠল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বিন্দু, উপরে উঠার জন্য সিঁড়ি আছে তো। ওই যে তোমার বান্ধবী যাচ্ছে। রুহি আগে আগে লাফিয়ে লাফিয়ে প্রথম সিঁড়িটা বেয়ে উঠে। তাকে দেখেই বোঝা যাচ্ছে উপরে উঠার বড্ড তাড়া মেয়েটির। বিন্দু অবাক হল, মেয়েটা ওখানে গেল কখন? এই না তার সঙ্গে কথা বলছিল। তবে রুহিকে দেখে যেন এবার একটু সাহস পেল বিন্দু। ইতিমধ্যে সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করেছে। মারিদ যেতে যেতে বলল, কর্নেল স্বামী পাশে থাকতে টেনশনের কি আছে ভাবি? বিন্দু আর চোখে তাকায় অন্যর দিকে। তার পরনে হালকা ধূসর রঙের লিলেন শার্ট, হাতে গুটিয়ে তোলা স্লিভের ভাঁজগুলোও যেন সামরিক শৃঙ্খলায় বাঁধা। নিচে গা ছুঁয়ে থাকা একটা ডার্ক ট্যান রঙের চিনো, মেপে তৈরি, যেন পা দুটো তার নিজস্ব গতির কমান্ডে চলে। আর পায়ে চকোলেট ব্রাউন রঙের সালভাতোরে ফেরা গামো লোফার, জুতো, ওমেগা সিমাস্টার অ্যাকোয়া তীক্ষ্ণ চোখে একটা ক্লাসিক রে ব্যান এভিয়েটর সানগ্লাস। কালো ফ্রেমের আড়ালে চোখ দেখা যায় না, তবুও বিন্দু ঠিক বুঝে যায় সে তাকিয়ে আছে তার দিকে। বুক ধুকপুক করে লাফাচ্ছে বিন্দুর। অচেনা সেই শব্দটা যেন হৃদয়ের গহীন থেকে বেরিয়ে এসে কানে বেজে উঠছে, ধরাম ধরাম। লোকটা দেখতে যেন সিনেমার নায়ককেও হার মানায়। সেই সুঠাম গড়ন, বুক সোজা করে হাঁটা, পকেটে গুজে রাখা হাত দুটো। সবকিছু মিলিয়ে যেন এক অলঙ্ঘনীয় আকর্ষণ। একটা বর্ষর ক্রাশ এসে যেন বুকের মাঝখানে ধাক্কা মেরে গেল বিন্দুর। সে চোখের পলক ফেলতে ভুলে যায়। মুখটা গরম হয়ে আসে। এই লোকটা কি মানুষ, নাকি কোনো অদৃশ্য কারিশমা? চোখ সরিয়ে নিতে গেলেই বিন্দু মনে মনে নিজেকেই ধমকাল। চোখ সরাচ্ছিস কেন গাধি? এটা তো তোর জামাই। ক্রাশ খেলে কি হয়েছে? প্রয়োজনে গলায় ঝুলবি, কাঁদবি, চেঁচাবি, সব করতে পারিস তোর ইচ্ছে মতো। কারণ এটা তোরই জামাই। হ্যাঁ, তোর স্বাক্ষর করা গলার মালা। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল বিন্দু। চট করে চোখ সরিয়ে নিল সে। অর্ণ কাছে এসে কেবল এক টুকরো শীতল চাহনি ছুঁড়ে দিয়ে বিন্দুর হাতমুঠোয় নিয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, চলো। শুধু এটুকুই বলল। তারপর বিন্দু অর্ণর পায়ে পা মিলিয়ে উঠতে উঠতে আর চোখে চুপচাপ দেখল মানুষটাকে। শরীর ঢাকা পোশাকে যতটা গম্ভীর, ঠিক ততটাই চোখের আড়ালে কোনো অচেনা কোমলতা। বিন্দুর মনে হল, আজ অর্ণ যেন শুধু কর্নেল না, আজ সে তার নিজের গল্পের নায়ক। তারা সবাই হাঁটতে শুরু করল। সবার সামনে সাদি ও রুহি হাসি ঠাট্টা করে ছবি তুলছে, মাঝে তুর্য, মারিদ, অভি, মিথিলা, পেছনে অর্ণ ও বিন্দু একটু ধীরে এগোচ্ছে। টিপটিপ বৃষ্টি হচ্ছে ধরণী জুড়ে। প্রতিটি ধাপে বিন্দু টের পাচ্ছে তার পায়ের নিচে শুধু মাটি নয়, প্রকৃতির এক একটা স্তর। কোনো জায়গায় পাথর পিচ্ছিল, কোথাও ঝোপঝাড় ভেদ করে সূর্যের আলো এসে পড়ছে মুখে। প্রকৃতি দেখতে দেখতে বিন্দু হঠাৎ হোঁচট খেয়ে পড়তে নিলে চট করে শক্ত হাতে আগলে ধরল অর্ণ। সাবধানে। অর্ণর গলাটা স্থির আর নির্ভরতার, ভয় পেলেও স্বস্তি পেল বিন্দু। আর কোনো কথা হল না, আবার এগিয়ে চলল। মাঝপথে একটা ছোট কাঠের বেঞ্চ আছে, যেখানে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিল। পাশেই ছোট্ট একটা ঝর্ণাধারা বয়ে যাচ্ছে,
নিচে তার শব্দ পাওয়া যায়, ছপ ছপ ছপ। প্রকৃতির অন্তরালের গান যেন। দূরে শোনা যায় পাখির ডাক, ঝিঝি পোকার সুর। অতঃপর হাঁপাতে হাঁপাতে সবাই যখন চূড়ায় পৌঁছাল, তখন বিন্দু থমকে দাঁড়াল। সমুদ্র তাদের নিচে, আকাশ তাদের চারপাশে। একটা ঢেউ ভেঙে পড়ছে নিচে, ধ্বনি এসে পৌঁছাচ্ছে পাহাড় চূড়ায়। সূর্যের আলো সমুদ্রের গায়ে পড়ে যেন রূপার পাতায় আগুন জ্বলছে। বাতাসে লবণের গন্ধ, শরীরে কাঁপুনি এনে দেয় হালকা ঠান্ডা। তীব্র পাহাড়ি বাতাসে বিন্দুর গাউনের পেছনের দিকটা ফুলে উঠেছে, শরীর ঘিরে আঁচলের মতো ঘুরপাক খাচ্ছে। ডাস্টি রোজ রঙের লম্বা কুর্তির কুচিগুলো বাতাসে যেন বাঁচার আনন্দে নাচছে। ওর কাঁধে রাখা শিফনের ওড়নাটা উড়ে গিয়ে একপাশে কানে জড়িয়ে গেছে। মাথায় পরা হিজাব এলোমেলো হয়ে যাচ্ছে। বিন্দু দুই হাত দিয়ে সেটা সামলাতে লাগল। গালে খেলে যাচ্ছে ঠান্ডা হাওয়া, চোখে ভয়ের চেয়ে বেশি বিস্ময়, আবার কোথাও যেন প্রশান্তিও। চারপাশ দেখতে দেখতে নিচে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভয়ে অর্ণর বাহু ঘেঁষে দাঁড়াল। অর্ণব ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে তাকায় বিন্দুর পানে, ঠান্ডা গলায় সুধাল, ভয় লাগছে? বিন্দু অর্ণর বাহু চেপে ধরে বলল, হুম। অর্ণ বিনা বাক্যে বিন্দুকে একপাশে জড়িয়ে নিজের কাছে টেনে নিতে নিতে বলল, ভয় নেই, আমি আছি। অর্ণর কণ্ঠে এখনও সেই স্বভাবসুলভ গম্ভীরতা, কথায় না হলেও উপস্থিতিতেই এক ধরনের নিশ্চিত আশ্রয় আছে। তবুও আশ্চর্যভাবে বিন্দুর মন ভরসা খুঁজে নেয় সেই গলায়। কেন জানে না, এই লোকটার ওপর, এই তীক্ষ্ণ চোখ, মুখ গম্ভীর মানুষটার ওপর বিন্দু নিজের অজান্তেই নির্ভর করতে শিখে গেছে। যেন এক অদৃশ্য আশ্রয়, যা তাকে সব ঝড় থেকে আগলে রাখে। অর্ণর বাহুর মধ্যে দাঁড়িয়ে বিন্দু দু হাত দিয়ে ওড়না সামলাতে ব্যস্ত, হাওয়ায় দুলে ওঠা গাউনের ভাঁজে কুয়াশা আর আলো মিশে একরকম স্নিগ্ধতা তৈরি করেছে। কিন্তু ওদের একটু দূরে দাঁড়িয়ে থাকা মিথিলা, তার চোখ জ্বলছে। হিমছড়ির শীতল বাতাস তার চোখের আগুন নিভাতে পারেনি। অর্ণ আর বিন্দুর এই নির্লিপ্ততা, অথচ খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা মুহূর্তটাই যেন মিথিলার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। তার ঠোঁট চেপে ধরা, চোখে বিষ, ভেতরে যেন তপ্ত লাভা ঘূর্ণায়মান। সুযোগ পেলে সে যেন ছোবল মারবেই, নির্বাক, নিরীহ সেই বিন্দুকে। তবে এই মুহূর্তে কেউ কিছু বলে না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক একটা মানুষ যেন নিজেদের জীবনের সবচেয়ে গভীর, নিঃশব্দ একটা মুহূর্তের সঙ্গে একাত্ম হয়ে যায়। হিমছড়ির বাতাস, সূর্যের আলো আর নিচ্ছিয়ে থাকা সমুদ্র, সব মিলিয়ে সকালটা যেন স্থির হয়ে পড়ে এক গভীর অনুভবের ভিতর।